প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চিকিৎসক ও রোগীর পারস্পরিক সম্পর্ক। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিষয়েরই একজন বিশেষজ্ঞ। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শাগুফা আনোয়ার চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি স্বাস্থ্যসেবা খাতে যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং হেলথ কমিউনিকেশন ও ব্যবসা প্রশাসনে এমবিএ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের চিফ কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাডাম, আমাদের আজকের আলোচনার যে বিষয়, যে চিকিৎসক ও রোগীর পারস্পরিক সম্পর্ক, আপনি দীর্ঘদিন ধরে হেলথ কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করে আসছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? চিকিৎসক ও রোগীর সম্পর্ক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং একজন রোগীর রোগ ভালো হবে কি না এটা কিন্তু নির্ভর করছে তার সাথে তার চিকিৎসকের সম্পর্কটা কীরকম। আমি একজন হেলথ কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে স্বাস্থ্যসেবা খাতে আমার যে অভিজ্ঞতা এবং হসপিটালগুলোতে কাজ করে আমি যেটা দেখেছি সেটা হলো যে চিকিৎসকের প্রতি আস্থা থাকতে হবে। চিকিৎসকের প্রতি যদি রোগীর আস্থা না থাকে তাহলে কিন্তু চিকিৎসকের দেওয়া যে চিকিৎসা তার প্রতিও আস্থা থাকে না। মন থেকে না নিলে তার কিন্তু চিকিৎসার কারণে যে তার যে ভালো হওয়ার, যে আরোগ্যের পথে যাওয়ার যে গতিটা, আমি মনে করি সেটা ব্যাহত হয়। আচ্ছা, সো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি ম্যাডাম, আমি একটু জানতে চাইবো যে এই ক্ষেত্রে আমাদের দর্শকরা যখন রোগী হয়ে হাসপাতালে যাবেন, তাদের আসলে ভূমিকাটা কেমন? চিকিৎসকের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারা কি ভূমিকা রাখতে পারেন? তাদেরকে আমি যেটা প্রাথমিকভাবে বলবো, যখন কোনো রোগী যায় বা তাদের আত্মীয় স্বজনরা যখন হাসপাতালে আসে চিকিৎসকের কাছে, তখন তাদেরকে প্রথমেই 1 নম্বর যেটা করতে হবে, আস্থা রাখতে হবে। আমি এই চিকিৎসকের কাছে যাচ্ছি, উনি আমাকে যা বলবেন আমি সেটা আই উইল অ্যাকসেপ্ট ইট, আমি সেটা মেনে চলবো। এটা অত্যন্ত জরুরি। আমি তাকে সন্দেহের চোখে দেখব না, বা আমি তার চিকিৎসাটাকে অবিশ্বাস করব না, আমি এটাকে আবার দুয়ারে দুয়ারে আরেকজনের কাছে নিয়ে যাচাই করে দেখব, এটা আমি করব না। এবং আরেকটা হচ্ছে, আমার যত রোগ সম্পর্কে আমার যত তথ্য, রোগ এবং আমার আগের অসুখ বিসুখ, আমার সব কিছু চিকিৎসককে খুলে বলতে হবে, বিশ্বাস করে তাকে খুলে বলতে হবে। কারণ এটা হচ্ছে রোগের নির্ণয়ে একটা খুব জরুরি একটা জিনিস। কিছু যদি ছোটোখাটো জিনিস আমি বাদ দেই বা আমার পার্সোনাল জিনিস বাদ দেই, ব্যক্তিগত জিনিস, সেটা কিন্তু রোগ নির্ণয়ে একটা ভুলও হতে পারে। আচ্ছা, সো এগুলো খুব জরুরি, যে চিকিৎসকের প্রতি আস্থা রাখা এবং তার প্রতি বিশ্বাস রেখে তার চিকিৎসাটা গ্রহণ করা, তাকে অবিশ্বাস না করা। আচ্ছা ম্যাডাম, আপনি তো একাধারে চিকিৎসক এবং একই সাথে হেলথ কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবেও কাজ করছেন। সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে চিকিৎসকদের ভূমিকাটা আসলে এক্ষেত্রে কেমন হওয়া উচিত? চিকিৎসকদের ভূমিকা তো একটা তো হচ্ছে যে, আমরা যেটা দেখি যে চিকিৎসকরা ব্যস্ত থাকেন, অনেক সময় হয়তো যথেষ্ট পরিমাণ সময় দিতে পারেন না। তবু আমি বলবো যে আমাদের দেশে চিকিৎসকরা ইদানিং ব্যস্ততার পরেও তাদের যে দক্ষতার যে জায়গাটা, এটা যেহেতু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তো আমার যেটা মনে হয় যে চিকিৎসা ওনারা যেটা দিচ্ছে, ওনাদের যে জ্ঞান, সেখানে কোনো রকম আমাদের মনে হয় যে আমরা অনেক দূর এগিয়েছি এবং সামনে আরও এগিয়ে যাব। এখানে যে সময়টুকু যেটা রোগীরা যেটা চায়, যে রোগীদেরকে রোগীর ভাষায় কথা বলা। আমাদের চিকিৎসা শিক্ষাটা এমন, আমরা 5-6 বছর এবং এরপরে পরবর্তীতে পড়াশোনার মধ্যে থাকতে থাকতে আমরা আসলে সাধারণ জনগণের যে ভাষাটা, এই ভাষাটা আমরা ভুলে যাই। আমরা আমাদের ভাষায় কথা বলি। তো রোগীর আত্মীয়স্বজনের কাছে আমাদের চিকিৎসকদের প্রতি যথেষ্ট আমি শ্রদ্ধা রেখেই বলছি, তারা অবশ্যই বলেন না তা না, তারপরেও যে আরও কত সাবলীল করে, কত সহজবোধ্য করে রোগীর সমস্যাটা আমি বুঝিয়ে বলতে পারি, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় একটা আস্থার একটা বিরাট জায়গা, যেখানে আমরা আরো অনেক আমাদের চিকিৎসকরা কাজ করতে পারে, কাজ করার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার এবং রোগীর মধ্যে যে সম্পর্কটা, সেটা আসলে এখন কেমন? এখন ভালো, আগের চাইতে অনেক ভালো, তবে আরো অনেক ভালো হওয়ার জায়গা আছে। আচ্ছা, আমি বলবো না যে একদম একেবারে সর্বশ্রেষ্ঠ, আমি সেটা বলবো না। ভালো, আগের চাইতে অনেক ভালো হয়েছে,
তবে আরও অনেক ভালো করার সুযোগ আছে। সেইগুলো যদি একটু বলতেন। সেগুলো যেটা আপনাকে বললাম যে রোগীর প্রতি ধৈর্য রাখা, রোগীর কথাগুলোকে আমরা ধৈর্য ধরে শোনা। অনেক সময় আমাদের চিকিৎসকরা সবসময়ই শোনেন, মাঝে মাঝে ব্যস্ততার জন্য পারেন না। আর রোগীকে বুঝিয়ে বলা কেন তার আসতে দেরি হলো, যেই সময়ে রোগীকে দেখার কথা ছিল সেই সময় হয়তো একটা জরুরি অপারেশনে, উনি হয়তো একটা অপারেশনে ব্যস্ত ছিলেন, যেটা হয়তো শেষ হওয়ার কথা ছিল 2টায়, হয়তো 2:30টায় শেষ হলো। এগুলো একটু রোগীকে বুঝিয়ে বলা, তার অপারগতাগুলো তার স্বীকার করা, অপারগতাটা বুঝিয়ে বলা। এবং সেও যে একজন মানুষ, সে হয়তো টায়ার্ড ছিল বা সে হয়তো ওই সময় তার একটু মেজাজ খারাপ ছিল। রোগীকে ডাক্তার এর পাশাপাশি একজন বন্ধু হিসাবে কাজ করতে হবে, রোগীর সমস্যাটাকে বুঝে ওভাবে একটু রোগীর কাছে যাওয়া। আচ্ছা হ্যাঁ, ম্যাডাম, একটা ব্যাপার শোনা যায় যে বাইরের দেশগুলোতে বা এমনকি এমনও কথা প্রচলিত আছে যে পার্শ্ববর্তী দেশগুলোতে চিকিৎসকের আচরণ বা চিকিৎসকের ব্যবহারেই রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। এই ব্যাপারটাকে আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, আমরাও এগুলো শুনি। এটা ওই যে বললাম, বাইরে হয় কি, আমাদের দেশের রোগীরা যখন দেশের বাইরে যায় তখন ওনারা তো ওখানে যে ডাক্তাররা আছে তারাও যখন একজন বিদেশি রোগী দেখে, বাংলাদেশের রোগী, আমি শিওর তারা অনেক তাদের সাধারণ রোগীদেরকে যেরকম সময় দেয়, আমি শিওর তার চেয়ে বেশি সময় ওনারা আমাদের রোগীদের দেয়। ন্যাচারালি ওনারা হয়তো ইমপ্রেস করতে চায়, প্লাস হয়তো ডাক্তারও ভালো অনেক সময় দেয়, অনেক দেয়। তো এই জিনিসগুলো আসলে যতদূর না ঘটনা একটা বা দুটো আছে, এগুলো প্রচুর, মানে অনেক বেশি আমার কাছে মনে হয় যে ওভার কমিউনিকেটেড, অনেক বেশি বলা হয়েছে, অনেক বেশি শোনা যায়। আমাদের দেশে যত ভালো ভালো কথাগুলো আমরা আসলে শুনি না, আমাদের দেশে খারাপগুলোই আমরা খুব ফলো করে বলি। আমাদের দেশেও এরকম ডাক্তাররা আছেন যে রোগী ব্যবহারে অর্ধেক ভালো হয়ে যায়, এরকম যে নাই তা না, আছে। আমরা অনেক দূরে গিয়েছি। তবে হ্যাঁ, বিদেশের অনেক ডাক্তারদের যেগুলো আমরা শুনি, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা সেরকম করতে পারি রোগী, কারণ আমাদেরকে দিনের শেষে বুঝতে হবে রোগী কি চায়। রোগী যা চায় সেটা শুধু চিকিৎসা না, চিকিৎসার পাশাপাশি রোগী ভালো ব্যবহার চায়, রোগী একটু হাসি চায়, রোগী একটু সহমর্মিতা চায়। রোগী যদি চায়, চিকিৎসক হিসেবে সেটা আমার দিতে হবে। আচ্ছা ম্যাডাম, সর্বশেষে আমি জানতে চাবো যে সর্বোপরি চিকিৎসক এবং রোগীর সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেটা হচ্ছে আমাদের আস্থা বাড়াতে হবে, সম্মান বাড়াতে হবে। আমি একজন চিকিৎসক হিসেবে আমার রোগীকে যথার্থ সম্মান দিতে হবে, আমার রোগীকেও চিকিৎসকের প্রতি আস্থা বাড়াতে হবে। চিকিৎসকের প্রতি সন্দিহান হলে চলবে না। চিকিৎসককে একদম আমি কথায় কথায় আমি ভালো হলে আমি আপনাকে পূজা করব, আর আমার রোগী খারাপ হলে আমি ভাঙচুর করব, এটা চলবে না। অসহিষ্ণুতা চলবে না। পারস্পরিক সম্মানবোধ বাড়াতে হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে, এবং আমাকে মানতে হবে যে চিকিৎসক শুধুমাত্র ভালো হতে সাহায্য করতে পারে। কিন্তু রোগী যদি নিয়ম না মেনে চলে, রোগী যদি নিয়ম মেনে ওষুধ না খায়, নিয়ম মেনে তার সে ধূমপান করে সেটা পরিহার করলো না, তাকে ব্যায়াম করতে হবে সেটা সে কথা শুনলো না, খাওয়া দাওয়ার নিয়ম মানলো না, তাহলে সে ভালো হবে না। সো এটা একটা টু ওয়ে ট্রাফিক। এটা শুধু একাধারে একজন কাজ করে যাবে, বাকিজন হবে না, সেটাও হবে না। এগিয়ে আসতে হবে, উভয়কে এগিয়ে আসতে হবে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, চিকিৎসক ও রোগীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সে সম্পর্কে জেনে নিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো পুশ আপের একটা অ্যাডভান্স ভেরিয়েশন। আমরা যখন এই মারতাম পুশ আপ, যখন আমরা আগে যখন দেখেছিলাম তখন আমরা বলেছিলাম যে পুশ আপটা মেন এক্সারসাইজ হচ্ছে আপার বডির জন্য। কিন্তু আজকে যে জিনিসটা দেখাবো এটা শুধু আপনার আপার বডিতে আপনাকে করবে না, স্ট্রং করবে না, এর সাথে যে জিনিসটা করবে আপনার স্ট্রং করবে আপনার লোয়ার ব্যাক এবং হ্যামস্ট্রিং এবং হিপস। এবং এক্সারসাইজটা একটু আর কি কমপ্লিকেটেড। এটা কিন্তু আমরা বডি বিল্ডিং কোনো এর থেকে আমরা করিনি, পিক আপ করিনি। এই প্রোগ্রামটা পিক আপ করা হচ্ছে যারা স্ট্রং ম্যান কম্পিটিটর যারা তাদের জন্য। কিন্তু এক্সারসাইজটা আমরা পিক আপ করেছি, রিজনটা হচ্ছে এই, যদি টোটাল বডিতে যদি আপনি স্ট্রেংথ বিল্ড আপ করতে চান তাহলে এই এক্সারসাইজের কোনো বিকল্প নেই। তবে একটা জিনিস খেয়াল করবো, যেটা আমরা বলেছিলাম যে এক্সারসাইজটা হচ্ছে একটা অ্যাডভান্স ভেরিয়েশন। যারা অনেক দিন ধরে এক্সারসাইজ প্রোগ্রামের সাথে আছেন তারাই শুধু এক্সারসাইজটাই ট্রাই করবেন, অন্য যারা একদম বিগিনার যারা তারা এক্সারসাইজটা করবেন না। তবে এক্সারসাইজের যে বেনিফিটটা, অনেকে দেখা যায় বেনিফিটটা দেখে অনেকে লেম্যান অথবা বিগিনার এক্সারসাইজটা করতে চায়। তবে আমি বলবো যে কখনোই আপনারা জিনিসটা করবেন না, যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখনই শুধু করবেন। এখন দেখেন এক্সারসাইজটা, তবে এক্সারসাইজটা দেখতে গেলে একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন যে কোন জায়গায় আমি বলছি যে ফোকাস করতে। আপনি যদি জাস্ট মোশনে যদি আপনি যান তাহলে যে জিনিসটা হবে, আপনি যে কোনো সময় লোয়ার ব্যাকে একটা ইনজুরি হবে।
এখন দেখুন এক্সারসাইজটা কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা করছি। ওকে না ওকে, যেটা আপনি করবেন স্মিথ মেশিনের যে স্টিকে আপনি পুশ আপ পজিশনে যাবেন। যাওয়ার পরে আপনি যে একটা জিনিস দেখছেন, আমরা বেল্টের সাথে আমরা যতটুকু ওয়েট আপনার ইজি মনে হচ্ছে ওরকমই নেবেন, ওয়েট নেবেন। এরপরে পুশ আপ পজিশনে যাবেন। দেখেন ও যখন পুশ আপ পজিশন থেকে যখন যাচ্ছে স্টার্টিং পজিশনে, ওটা যাচ্ছে সে পুশ আপ গো ব্যাক, ওখানে যাচ্ছে গুড মর্নিং পজিশন। এটাকে আমরা দেখেছিলাম গুড মর্নিং একটা মুভমেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ডেডলিফটের একটা অ্যাডভান্স ভ্যারিয়েশন। ওই মোশনে সে চলে যাবে এবং এখান থেকে সে চলে আসবে পুশ আপ পজিশনে এবং গো ব্যাক। এতে যে জিনিসটা হচ্ছে তার, যখন সে প্রেস করছে, তার কাজ করছে তার পেক্স, ডেলস, ট্রাইসেপ। যখন সে পিছন দিকে যাচ্ছে তখন তার জিনিসটা কাজ করছে হচ্ছে লোয়ার ব্যাক, হিপস এবং হ্যামস্ট্রিং। এবং এর সাথে যে জিনিসটা হচ্ছে, যখন সে এখানে আসছে বডিটাকে স্টেবল করার জন্য তার অ্যাপসটাকে কন্ট্রাক্ট মানে করতে হবে। এতে যে জিনিসটা হবে তার অ্যাপসটার মাস্কুলার এটা হয়ে যাবে, ডেভেলপমেন্টটা হয়ে যাবে। ওকে স্টপ। এখন তার মানে আমরা যে জিনিসটা দেখলাম, আমরা যে জিনিসটা ফোকাস করলাম, যে এক্সারসাইজের মাধ্যমে যে জিনিসটা হচ্ছে আপনার পেক্স, শোল্ডার, ট্রাইসেপ, লোয়ার ব্যাক, হিপস, হ্যামস্ট্রিং, এই পাঁচটা তো হচ্ছে। এর সাথে যে জিনিসটা হচ্ছে স্ট্যাবিলাইজার হিসাবে আপনার অ্যাপস মাসলটাও কিন্তু স্ট্রেংথেনিং হচ্ছে। তার মানে কি হচ্ছে যে আমরা বডির প্রায় 80% মাসলটা কিন্তু এক্সারসাইজের মাধ্যমে আমরা ইনভলভ করতে পারছি। মানে আপনি যদি আপনার বডিতে কোর যে স্ট্রেংথ যদি আপনি ডেভেলপ করতে চান, তাদের জন্য বেস্ট এক্সারসাইজ হচ্ছে এই মুভমেন্টটা। তবে শুধুমাত্র তারাই করবেন যারা অনেকদিন ধরে এক্সারসাইজ প্রোগ্রামের সাথে আছেন কিন্তু এই পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে না। তারা যদি এক্সারসাইজটা আপনি প্রোগ্রামের সাথে করেন, ইনভলভ করেন, তাহলে উইদিন এ উইকস আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, পেঁপে আমাদের সবারই খুব পছন্দের একটি ফল। চলুন পেঁপের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। পর্যাপ্ত রসালো ও আঁশ সমৃদ্ধ একটি ফল সবজি হচ্ছে পেঁপে, যা আপনি কাঁচা বা পাকা দুই অবস্থাতেই খেতে পারেন। তবে দর্শক, পাকা অবস্থায় ব্লেন্ড করে বাচ্চাকে দেওয়ার চাইতে যদি আপনি টুকরো করে বাচ্চাকে দিয়ে থাকেন, বাচ্চা যদি সেটা চিবিয়ে খায়, তাহলে পেঁপের খাদ্য আঁশটা সম্পূর্ণরূপে শরীরে কাজ করবে। পেঁপে একটি লো ক্যালোরি ডায়েট বা লো ক্যালোরি ফ্রুট এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় ফাইটোনিউট্রিয়েন্ট, মিনারেলস, ভিটামিন খুব পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কখনো কখনো দেখা যায় একটি পেঁপেতে বা নির্দিষ্ট পরিমাণ পেঁপেতে একটি কমলা বা একটি লেবুর চাইতেও বেশি পরিমাণে ভিটামিন সি থেকে থাকে। পেঁপে ভিটামিন এর ভালো উৎস। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, যেমন ফলিক অ্যাসিড, নায়াসিন, থায়ামিন, রিবোফ্লাভিন, যেগুলো শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়া আছে বিভিন্ন ধরনের মিনারেলস, যেমন পটাশিয়াম। পটাশিয়াম শরীরের ফ্লুইড ইমব্যালেন্সকে ব্যালেন্স করে এবং এর পাশাপাশি রক্তের উচ্চ রক্তচাপ বা হার্ট রেট এর কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে রাখে এবং কনস্টিপেশন প্রতিরোধ করে। দর্শক, যাদের কিডনি সমস্যা আছে বা কিডনি রোগে ভুগছেন, তাদের জন্য একটি নিরাপদ ফল হচ্ছে পেঁপে। নির্দিষ্ট মাত্রায় প্রতিদিন পেঁপে ভক্ষণেও কিডনি পেশেন্টরা ভালো থাকবেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। গ্যাস্ট্রিক আলসারের রোগীদের লিকার চা পান না করে অল্প দুধ দিয়ে চা পান করাই ভালো, কারণ লিকার চায়ের মধ্যে উপস্থিত ট্যানিন পেটে গিয়ে পাকস্থলী থেকে অ্যাসিড নিঃসরণ বাড়ায়, ফলে অ্যাসিডিটির উপসর্গ বেড়ে যায়। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। সাধারণ সমস্যার মধ্যে আমি যেটা দেখি এদেশে, বাচ্চা প্রথম হলেই কয়েকদিন তো একটু কম দুধ পায়, তার জন্য বাচ্চা একটু অতিরিক্ত কান্নাকাটি করে। এটার জন্য আমি দেখতে পাই বহু ডাক্তার সাহেবরাই তাদের একটা চিরকুট লিখে দেয় যে ওই দুধটা কিনে এনে খাওয়া। এটা একটা ব্যাড প্র্যাকটিস আমি প্রথমেই বলবো। বাচ্চা হওয়ার প্রথম 1-2 দিন বাচ্চার মায়ের ওই স্তরে একটু কম দুধ আসবে, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিতে হবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।